সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতনের পর থেকে এবং বিএনপি সরকার গঠন করার পর থেকে বিএনপিকে প্রতিনিয়ত তার বিরোধী রাজনৈতিক দলগুলো একটা হুঁশিয়ারি দিয়ে আসছে। সেটি হলো, বিএনপি যদি লাইনচ্যুত হয় এবং গণবিরোধী কোনো কাজ করে কিংবা হচ্ছে যে সমঝোতার বাইরে যদি কোনো কাজ করে, তাহলে বিএনপিকেও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের মতো পতন দেখতে হবে। সর্বশেষ বিএনপিকে ঠিক এই একই হুঁশিয়ারিটি দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি ঠিক এভাবেই বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের চেয়ে অনেক দুর্বল। তার ইঙ্গিতটা খুব সুস্পষ্ট যে আওয়ামী লীগকে ফেলতে তাদের যতটা কষ্ট হয়েছে, বিএনপিকে ফেলতে যেহেতু তারা অপেক্ষাকৃত আওয়ামী লীগের চেয়ে দুর্বল বা শেখ হাসিনা সরকারের চেয়ে দুর্বল, সেই কারণে তাদেরকে ফেলতে তাদের তত শক্তিও লাগবে না বা তত সময়ও লাগবে না। ঠিক সেই ইঙ্গিতটাই দিয়েছেন এবং বিএনপির এমপি মন্ত্রীদেরকে আওয়ামী লীগের শেখ হাসিনার যে পালিয়ে যাওয়ার ছবি, সেই ছবিগুলো তাদের ঘরের দরজায়, গাড়ির দরজায় লাগিয়ে রাখার জন্য বলেছেন। অর্থাৎ এটা বিএনপিকে স্পষ্টত একটা হুঁশিয়ারি, থ্রেটও বলা যায় যে বিএনপি যদি লাইনচ্যুত হয় বা বিএনপি যদি তাদের সঙ্গে যে সমঝোতা হয়েছে জুলাই সনদের মধ্য দিয়ে গণভোট বা যেই সমঝোতা অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, সেগুলো যদি ঠিকঠাক না করে বিএনপিকে একই পরিণতি দেখতে হবে। প্রশ্ন হইল, আসাদুজ্জামান ফুয়াদরা চাইলে কি বিএনপির পতন ঘটিয়ে ফেলতে পারবে কিনা, অথবা বিএনপি কি ঠিক একই পথে হাঁটছে কিনা যেটা তাদের পতন অনিবার্য করে তুলছে। সর্বোপরি মানুষের মধ্যে বিএনপিকে পতন করার এখন সেই আকাঙ্ক্ষা রয়েছে কিনা। দেখেন, বাংলাদেশে এখন পর্যন্ত 4টি সরকারের পতন হয়েছে। এর মধ্যে 2টি সরকার সেনাবাহিনীর কারণে পতন হয়েছে, যেটা 75-এ বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার এবং 81-তে জেনারেল জিয়ার যে সরকার, 2টা সরকারই এই সেনাবাহিনীর কারণে পতন হয়েছে, কেননা তাদের শীর্ষ নেতৃত্বকে হত্যা করার মধ্য দিয়ে আসলে সরকারের পতন ঘটে যায়। এরপরে এরশাদের সরকার এবং শেখ হাসিনা সরকার গণ আন্দোলনের মুখে, গণ অভ্যুত্থানের মুখে পতন হয়েছে। এরশাদের সরকার অবৈধভাবে নির্বাচন দিয়ে তাদের মতো করে তারা ক্ষমতায় ছিল এবং বিরোধী রাজনীতিকে দমন করার একটা প্রয়াস দেখিয়েছে, যার কারণে গণ আন্দোলনের মুখে পড়তে হয়েছে। আর শেখ হাসিনার পতন কী কারণে হয়েছে তা আমরা দেখেছি। 2008 সালের নির্বাচনে শেখ হাসিনা বৈধভাবে বা একটা বৈধ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এলেও 14, 18 এবং 24 তার মতো করে একটা সংবিধান বানিয়ে সে তার মতো করে নির্বাচন করে ক্ষমতায় জোর করে টিকেছিল। শুধু কি নির্বাচন করে মানুষের উপর অত্যাচার করেছিলেন শেখ হাসিনা? না, এর বাইরেও বিরোধী মতকে দমন, ভিন্ন মতকে দমন, বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম খুন করা এবং তাদের উপর নিপীড়ন চালানো, কথায় কথায় মামলা দেওয়া, 60 লাখের বেশি বিএনপি নেতাদের উপর নির্যাতন এবং মামলা দেওয়া, জামাত শিবিরের নেতাকর্মীদেরকে হত্যাযোগ্য করে তোলা এবং তাদের উপর নিপীড়ন চালানো, যা কিছু নাই হেন যা কিছু সবই তিনি করেছেন। এরপরে আমরা দেখলাম গণবিস্ফোরণ তৈরি হয়েছে, মানুষ একত্রিত হয়েছে এবং শেখ হাসিনাকে হটিয়েছে। এই যে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনটা গড়ে তোলার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে বিএনপি এবং বিএনপি এই আন্দোলনটা তৈরি করেছে। বিএনপি না থাকলে এই দেশে কখনো 5 আগস্ট হইতো না, কেননা বিএনপি বুঝিয়ে দিয়েছে শেখ হাসিনা আসলে কোন পথে হেঁটেছে এবং শেখ হাসিনা আসলে কি করছেন, সেটা বিএনপি মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সর্বশেষ তারা 10টা বিভাগীয় সমাবেশ করে দেখিয়েছে যে আসলে বিরোধী দলকে কিভাবে এবং এই বিএনপিকে ডিঙিয়ে কিভাবে আওয়ামী লীগ রাতের ভোট, আমিডামির ভোট করছে, সেগুলো বিএনপি স্পষ্টত মানুষের সামনে তুলে ধরতে পেরেছে। যার কারণে আমরা দেখলাম একটা কোটা আন্দোলনের বিক্ষোভ থেকে সেটা একটা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পালাতে হয়। সেই বিএনপি এখন ক্ষমতায়। এই যে 5 আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনে সবার ভূমিকা ছিল। বাংলাদেশের কৃষক, শ্রমিক, হকার, একেবারে সব শ্রেণী, সব রাজনৈতিক দল, আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব রাজনৈতিক দল এবং সব শ্রেণী পেশার মানুষেরই এখানে ভূমিকা ছিল। অনেক আওয়ামী লীগেরাও এই শেখ হাসিনার পতন চেয়েছিলেন, অনেক ছাত্রলীগের নেতাকর্মীরাও শেখ হাসিনার পতন চেয়েছিলেন, তাই ঘটেছে। বিএনপি কি সেই পথে হাঁটছে? এখন পর্যন্ত বিএনপির সমালোচনার জায়গাটা কি? বিএনপি জুলাই সনদ, তারপরে গণভোট, এগুলো নিয়ে বিএনপি যে সংবিধানের আলোকে হাঁটতে চাচ্ছে, গণভোটের যেই বিষয়টি চাপিয়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের দিক থেকে, তখনও এটা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন যে এটা সংবিধান বহির্ভূত।
এরকম একটা আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না যেটা সংবিধানে নেই, এবং এটা সংবিধান অ্যালাউ করেন না। এবং যখন একটা বিএনপি সরকার বসলো এবং একটা সরকার গঠন হলো, যখন সংসদ গঠন হলো, সেখানে সংসদে এটা নিয়ে আলাপ হলো এবং বিএনপি এর বাইরে গিয়ে, এই গণভোটের বাইরে গিয়ে, কেননা এটা যেহেতু সংবিধান অ্যালাউ করে না, তারা বলেছে যে আমরা একটা সংবিধান সংসদীয় কমিটি করতে পারি, যেটা অনেকটা সংবিধান সংস্কার পরিষদের মতোই কাজ করবে, যেখানে জামাতের আমির এক ধরনের সায়ও দিয়েছেন। তিনি বলেছেন সদস্য সংখ্যা 50-50 হওয়া দরকার, ইনডাইরেক্টলি তিনি বলেছেন। তারপরে আমরা এটা নিয়ে মত দ্বিমত এসব দেখতে পাচ্ছি। আপনি যদি দেখেন জামাতের পারপাস সার্ভ করা পিনাকি ভট্টাচার্য, তিনি পর্যন্ত বিএনপি যে আসলে এই গণভোটের রায় বাস্তবায়ন করছে না বা করতে পারছে না, সংবিধান যে তাদেরকে অ্যালাউ করছে না, সেটা নিয়ে তিনিও তার পক্ষে কথা বলছেন এবং বিএনপির সামনে এই পথে হাঁটার কোনো জায়গা নেই বলে তিনিও মন্তব্য করেছেন। এবং যে এটা যে একটা ভুল কাজ হয়েছে, যেটার জন্য তিনি অন্তর্বর্তী সরকার ডক্টর আলী রিয়াজ তাদেরকে দোষারোপ করছেন। অর্থাৎ বিএনপি যেই পথে হাঁটছে, সংবিধান আসলে তাদেরকে যেভাবে ডিরেক্টেড করছে সেভাবেই তারা হাঁটছে, এর বাইরে তারা যাচ্ছে না। অর্থাৎ আপনারা এখন প্রশ্ন করতে পারেন, শেখ হাসিনাও সংবিধানের দোহাই দিয়েই নির্বাচন করেছে। ওই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কিন্তু বিএনপি বলছে যে সংবিধান সংস্কার পরিষদ গঠন সম্ভব না হলেও একটা সংবিধান সংসদীয় কমিটি করা যায়, যেটার মধ্য দিয়ে আমরা সংবিধানে কি কি সংস্কার আসবে, কি কি আমরা পরিবর্তন করতে পারি, সংশোধন করতে পারি, সেটা নিয়ে আলাপ করা যেতে পারে। এবং সেখানে যেসব সুপারিশ আসবে বা যেসব মতামত আসবে, সেগুলোর আলোকে সংবিধান সংস্কার কিংবা সংশোধনী আনা যেতে পারে। অর্থাৎ বিএনপির জায়গাটা স্পষ্ট, তারা সংবিধানে যেভাবে তাদেরকে অ্যালাউ করছে সেই পথে হাঁটতে চাচ্ছে এবং সংবিধানের বাইরে আসলে তারা যেতে চাচ্ছে না। এখন প্রশ্ন হইল, জামাত যদি সংবিধান সংসদীয় কমিটিতে যায় বা সেটা গঠন করে এবং সেটা যদি দু দল মিলে বা সরকারি দল এবং বিরোধী দল মিলে একসঙ্গে হয়ে যদি কিছু সুপারিশ করে কী কী সংশোধনী আনা যায়, সেই সব নিয়ে কাজ করতেই পারে। এটা খুব ভালো একটা প্রস্তাব। পাশাপাশি বিএনপি এখন পর্যন্ত বলে যাচ্ছে, তারা এখন পর্যন্ত যে জুলাই সনদের বাইরে তারা এটা একবারও বলেনি। তারা প্রতিনিয়তই তাদের সরকার দলীয় যে এমপি তারা, তারপরে মন্ত্রী যারা রয়েছেন, সালাউদ্দিন আহমেদ আইনমন্ত্রী সহ যারা যারা আছেন, সবাই জুলাই সনদ বাস্তবায়নের কথাই বলছেন। এমনকি তাদের ইশতেহারেও ছিল, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের কোনো দ্বিমত নেই এবং তারা জুলাই সনদ বাস্তবায়নের পথেই হাঁটছে। এখন প্রশ্ন হইল, এই যে বিএনপি এতদিন পর্যন্ত যে সরকার বা যে জেস্চারটা আমাদের সামনে শো করেছে, বিএনপি সরকার যেভাবে পথ চলতে চাচ্ছে, এটা কি বিএনপি সরকার পতন হওয়ার মতো কোনো সরকার কিনা? আমি যদি বলি, বিএনপি এখন পর্যন্ত বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি। বিএনপি এখন পর্যন্ত মিডিয়ার কোনো কথাবার্তায় বা মিডিয়া যা যা লিখছে তা নিয়ে তেমন কোনো কথা বলেনি বা কোনো প্রতিক্রিয়া জানায়নি বা কোনো মিডিয়ার উপর এমন কিছু চাপ প্রয়োগ করেনি যেটা আসলে আগের সরকারগুলো করেছে। অর্থাৎ আমরা সেরকম কোনো কিছু দেখছি না। মবের যে কালচার ছিল, বিএনপি সেটা নিয়ন্ত্রণে মোটামুটি এনেছে, যদিও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়নি, এখনও অবনতিশীল আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বিএনপি বিরোধী দলকে খুবই সম্মান করছে এবং বিরোধী দলকে তাদের রাইট যতটুকু দেওয়ার চেষ্টা করছে এবং বিরোধী দলের উপর যে প্রতিনিয়ত যে আক্রমণ, বরঞ্চ সরকার দল হয়ে বিএনপি বেশি আক্রমণের শিকার হচ্ছে। অর্থাৎ বিএনপি এখন পর্যন্ত যে জেস্চারটা দেখাচ্ছে, আমি যদি আমার কথা বলি, আমি বিএনপির অনেক মন্ত্রীকে নিয়ে সমালোচনা করেছি, আমি এখন পর্যন্ত কোনো চাপ পাইনি। এখন পর্যন্ত কেউ আমাকে এমন কিছু বলেনি যে আপনি এরকম কিছু বললেন না, আমাকে এখন পর্যন্ত কেউ কিছু বলেনি। অর্থাৎ বাকস্বাধীনতা বলেন বা লেখালেখি বলেন বা কিছু বলার জন্য বলেন বা মিডিয়ার খবর বলেন, সব কিছু নিয়ে বিএনপি এখন পর্যন্ত নিজেদের সর্বোচ্চ সহনশীলতা বলেন বা একটা ম্যাচুরিটি বলেন, সেটা দেখানোর চেষ্টা করছে এবং দেখাচ্ছে। ভবিষ্যতে কি হবে আমি জানি না। যদি ভবিষ্যতে সে শেখ হাসিনার মতো করে এই ঘটনাগুলোতে চাপ প্রয়োগ করে, ভিন্ন মত দমন করার পথে হাঁটে, তাহলে কিন্তু ওই শেখ হাসিনার পথে সে হাঁটলে মানুষ কিন্তু এটার বিরুদ্ধে রায় দিয়ে দিবে বা যদি রায় দিতে না পারে, শেখ হাসিনা তো মানুষকে রায় দিতেও দেয়নি, সেই কারণে তাকে পতনে বাধ্য করেছিল মানুষ, তো সেটার পথেই হাঁটতে হবে। আর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যেটা বলছেন যে বিএনপির নেতাদেরকে তাদের শেখ হাসিনার পালানোর ছবি টাঙিয়ে রাখার জন্য এবং বিএনপি অপেক্ষাকৃত দুর্বল, শেখ হাসিনা বা আওয়ামী লীগের চেয়ে দুর্বল, তাদেরকে পতনের একটা হুঁশিয়ারি দিলেন।
এখন পর্যন্ত যে প্রেক্ষাপট, এটা বিএনপির পতনের কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি, বরঞ্চ বিএনপি একটা গুড গভর্নেন্স দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে এবং বিরোধী দলকে বা বিরোধী মতকে খুশি রাখারও চেষ্টা করছে, এবং যারা যা সমালোচনা করছেন সেগুলো অ্যাকসেপ্ট করছেন, অ্যাকসেপ্ট না করলেও তাদেরকে এমন কোনো চাপ দিচ্ছেন না যে তাদের সমালোচনা বন্ধ করার জন্য। অর্থাৎ বিএনপি সরকার এখন পর্যন্ত খুব আহামরি তেমন কিছু করেনি যেটা নিয়ে আপনি তীব্র সমালোচনা করতে পারেন। আপনি যদি এই গণভোটের রায় নিয়ে বা গণভোট নিয়ে সমালোচনা করেন, বিএনপি স্পষ্টত বিএনপির কাছে গ্রাউন্ড রয়েছে তারা কী কারণে এটা এখনই ইমপ্লিমেন্ট করতে পারছে না। সেটার গ্রাউন্ড হলো সংবিধান। সংবিধান মতেই তারা চলছে এবং সংবিধানের বাইরে গিয়ে এটা কোনোভাবে আসলে তাদেরকে তো আসলে এটা যে অ্যালাউ করতে হবে একটা সরকার দল হিসাবে। ভবিষ্যতে কোনো সরকার আইসা যদি বলে যে বিএনপি সরকার সংবিধান বহির্ভূত কাজ করেছে, তখন বিএনপি কি জবাব দিবে? তখন এটার জন্য যদি বিএনপিকে বিচারের মুখোমুখি হতে হয়, আচ্ছা ধরেন বিএনপি সংবিধান সংস্কার পরিষদ করেই ফেললো সংবিধানকে এড়িয়ে গিয়ে, যদি সুপ্রিম কোর্ট এটার বিরুদ্ধে রায় দেয়, যদি সুপ্রিম কোর্ট বলে যে এটা সংবিধান সম্মত হয়নি, যদি আদালত থেকে এটার আদেশ চলে আসে, তখন বিএনপি কোথায় যাবে? এটা নিয়ে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন থাকে। অর্থাৎ বিএনপি সংবিধানের মধ্য থেকেই রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছে এবং সেটাই করা উচিত। বাংলাদেশের মানুষ গণভোটে যেমন রায় দিয়েছে, বিএনপিকেও এমন ম্যান্ডেট দিয়েছে তারা নিজেরাই চাইলে সংবিধান সংশোধন আনতে পারবে। 200-র বেশি আসন বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়েছে। বিএনপির নেতারা বলে তারা 51% ভোট পেয়েছে, আমি বলি তারা 2/3 আসন পেয়েছে। অর্থাৎ যেহেতু আসনের রাজনীতি বা আসনের ভোট, আসন ভিত্তিক ভোট, সেই ক্ষেত্রে তারা এটাই বলা উচিত। বিএনপির পতন এত সহজ নয় এই কারণে বিএনপি এখন পর্যন্ত সেই পথেই হাঁটছে না। বরঞ্চ আমি বিরোধী দলের দুর্বলতা দেখি। কিভাবে? বিরোধী দল এখন পর্যন্ত ওই যে গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, এইগুলার বাইরে জনগণের জন্য কল্যাণমুখী কোনো কাজই করতে পারেনি। এই যে এবি পার্টির সাধারণ সম্পাদক এই কথা বললেন, বিএনপি আওয়ামী লীগের চেয়ে দুর্বল, তাদের মানে ইঙ্গিত দেওয়া। এই যে গ্যাসের যে দাম বাড়লো, আমি এই দলটির এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখিনি, এনসিপির কোনো প্রতিক্রিয়া দেখিনি। তো এরা তো জনগণের সঙ্গে যুক্তই হতে পারছে না। এই যে যিনি এই কথা বলেছেন, তিনি তো নির্বাচনে জয়লাভই করেননি। জনগণ তাকে এই পরিমাণ রায় দেয়নি যে তিনি জনগণের রায় নিয়ে সংসদে যেতে পারবেন। অর্থাৎ কার যে পতন হবে, কার যে পতন হবে না, কে যে টিকে থাকবে, এটা ঠিক করবে জনগণ। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন করেছে, আওয়ামী লীগকে হটানো সম্ভব হয়নি। তখনই হটানো সম্ভব হয়েছে যখন জনগণ মাঠে নেমে এসেছে। রাজনৈতিক কর্মীর বাইরে যখন সাধারণ কর্মীরা, সাধারণ লোকেরা, সাধারণ ভোটাররা, বাংলাদেশের সাধারণ জনগণ, আপামর জনগণ যখন মাঠে নেমে এসেছে, তখন আওয়ামী লীগের পতন হয়েছে। কিন্তু এর আগে পতনের জন্য যে মাঠটা তৈরি করা, সেটা কিন্তু রাজনৈতিক দল করেছে। তা আমি তো বিএনপির বিরোধী দল যারা রয়েছে তাদেরকে সেই পথে আমি হাঁটতেই দেখছি না। শুধুমাত্র ওই যে সেমিনারে বৈশা, তারপরে হচ্ছে গোলটেবিল বৈঠক করে, তারপরে দলীয় সমাবেশে এইসব কথা বলছেন। দলীয় সমাবেশে এইসব কথা বলে কারো পতন সম্ভব নয়। আর বিএনপি এখন পর্যন্ত এমন কোনো কিছু করেনি বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে যুক্ত হয়ে বিএনপির পতন ঘটিয়ে ফেলবে, সেই স্বপ্ন দেখাটাও অনেকটা দিবা স্বপ্নের মতো। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।